আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। সবাই কেমন আছেন? দীর্ঘ বেশ কয়েকদিন পর আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে আমি হোমিওপ্যাথিক ফার্মাসি, যেটা ২য় বর্ষের সাবজেক্ট, এই বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমাদের পাঠ্য পরিক্রমায় যে বিষয়গুলি ছিল, প্রায় সবগুলি শেষ হয়ে গেছে। হয়তো হাতে গোনা ২-১টি বা ২-৪টি থেকে যেতে পারে। কিন্তু মোটামুটি আমাদের সিলেবাসটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো এবার আসলে সিলেবাস তো কমপ্লিট করলাম। কিন্তু সিলেবাস কমপ্লিট করার পর আসলে পরীক্ষা দেবার পালা। পরীক্ষায় আমরা কিভাবে প্রশ্নপত্র তৈরি করব, কিভাবে উত্তর দেব, প্রশ্নপত্র তৈরি করা, উত্তর দেয়া, সাজেশন তৈরি করা। কলেজ থেকে দেবে সে কথা না, নিজের মতো করে নিজে যদি সুন্দর করে একটি প্রশ্নপত্র সাজেশন তৈরি করা যায়, তাহলে দেখা যায় যে সেখান থেকে ইনশাআল্লাহ 100% কমন পড়ে। যদি ভাগ্য খারাপ হয় হয়তো তাও 90-95% কমন পড়বে, এটা আশা করি। যেমনটা আমরা করেছি আমাদের সময়ে। আমরা যখন পড়তাম তখন নিজেরা একটা কলেজ থেকে অনেক সময় কিছুটা গাইডলাইন দেয়। কিন্তু সব জায়গায় সব কলেজে আসলে গাইডলাইন দেওয়ার মতো অবস্থা থাকে না বা টিচার থাকে না। তো ১ম এ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ১ম এ বোর্ড পরীক্ষার অন্তত ৫ বছরের প্রশ্ন সংগ্রহ করতে হবে। আর ১০ বছরের প্রশ্ন সংগ্রহ করতে পারলে তো অনেক ভালো। না পারলেও অন্তত ৫ বছরের প্রশ্ন সংগ্রহ করতে হবে। আচ্ছা, ৫ বছরের প্রশ্ন সংগ্রহ করে কি করব? এটা অনেক সময়ই এই যারা হোমিওপ্যাথিক বই বিক্রি করে ওই দোকানগুলিতেও পাওয়া যায়। বিভিন্ন প্রকাশনী আ এই প্রশ্নগুলো প্রকাশ করে থাকে। অথবা বিভিন্ন গাইড বইয়ের পেছনের অংশে আ সন উল্লেখ করে ৫ বছরের প্রশ্ন থাকে। তো পুরনো নতুন বইগুলি যদি মিলিয়ে নেয়া যায়, এভাবেও ১০ বছরের প্রশ্ন পাওয়া যায়। আবার কিছু, কিছু আছে যে এখানে ১০ বছরের প্রশ্ন একেবারে পাওয়া যায় ১০ বছর, ৮ বছর বা ৫ বছরের নিচে না। তো আমাদের যা করণীয় সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলোকে আমরা ১ম এ সংগ্রহ করব। যেমন এখন বর্তমানে ২০২৪ সন। তো ২০২৪ সনে আমরা পরীক্ষা দেওয়ার জন্য কি করব? আমাদের ১ম এই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জোড়া সনের আ প্রশ্নগুলো আগে দেখে নিতে হবে। জোড়া সনের প্রশ্নগুলো আর বেজোড় সনের প্রশ্ন হচ্ছে পরে। ১ম এই জোড়া সনের প্রশ্নগুলো নিয়ে সেখানে প্রশ্ন মিলাতে হবে। যেমন ২০২২, তারপরে ২০২০ এরকম যে জোড়া সনের যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলো আপনার এই ৫ বছরের মধ্যে একাত্র করতে হবে, বা যদি ওই যে বললাম যে সম্ভব হয় তাহলে ১০ বছরের প্রশ্ন সংগ্রহ করতে হবে। আ নুর নতুন বা পুরানো বা কারো কাছে থাকলে অনেক সময় কলেজের লাইব্রেরিতে পুরনো প্রশ্নগুলো সংরক্ষিত থাকে। সেখান থেকে হয়তো ফটোকপি করে নেয়া যেতে পারে। এভাবে এই প্রশ্নগুলি থেকে ১ম এ যে কাজটা করতে হবে, আমি পরীক্ষা দেব ২০২৪ সনে। তো আমি ধরে নেই ২০২২ সনের যে প্রশ্নটা, এটাকে আমার সামনে রেখে এটাকে মডেল হিসেবে রাখলাম যে এই প্রশ্ন থেকে ম্যাক্সিমামই রিপিট হবে। ম্যাক্সিমাম বলতে দেখা যাচ্ছে যে কখনো 50% বা তার বেশিও রিপিট হয়, কখনো আরেকটু কম বেশি হয়। তো এটাকে সামনে রেখে এরপর মিলিয়ে নেব যে ২০২০ সনের প্রশ্ন, ২০১৮ সনের প্রশ্ন, ২০১৬ সনের প্রশ্ন,
বা তার আগের ২০০০ যদি ১৪ সনের প্রশ্ন পাওয়া যায়, এই পর্যন্ত জাস্ট ১০ বছরের প্রশ্ন যদি পাই, এই প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্নগুলো কমন আছে আর কোন প্রশ্নটা আনকমন। প্রথমে আমি তো ধরে নিলাম যে আমার সামনে উপস্থিত আছে ২০২২ সনের প্রশ্ন। তো এই ২০২২ সনের প্রশ্ন ধরে আমি কথার প্রসঙ্গে বলছি বা বোঝানোর খাতিরেই বলছি যে এটা যে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে? এই প্রশ্নটা ধরে নিলাম। এটা আমি জানি না, ধরে নিলাম যে এটা ২০২২ সনে এসেছে। তো এই প্রশ্নটা ধরে রেখে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এর পাশাপাশি ২০২০ এটা আসছে কিনা সেটা দেখব। যদি আসে তাহলে এই প্রশ্নটার পাশে হয়তো লাল রেড পেন অথবা আমরা দেখা যাচ্ছে যে অন্য কোনো কলম দিয়ে ওর পাশে আমরা লিখে রাখবো, যে সনটা লিখে রাখবো যে এটা কোন সনের প্রশ্ন। যদি ২০ হয় তাহলে ২০ লিখবো, ২২ তো রাখলাম, যদি ১৮ হয় মানে এই প্রশ্নটা যে সনের সাথে মিশবে বা মিলে যাবে আমরা পাশে সেই সনটা উল্লেখ করে রাখবো একটা কলম দিয়ে। তো কলম দিয়ে উল্লেখ করার পর আমাদের যে করণীয় সেটা হচ্ছে যে এভাবে আমরা দেখলাম যে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে, এটা মোটামুটি ৩টা বা ৪টা সনে আসছে এবং আমি ওই প্রশ্নের পাশাপাশি ওই সনগুলা লিখে রাখলাম। এরপরে দেখব যে আ বেজোড় সনের কোন প্রশ্ন, মানে এই প্রশ্নটা বেজোড় সনে কোন সনে আসছে সেটা দেখলাম যে না, ওইখানেও ২টা সনে এই প্রশ্নটা এসেছে। তো তার পাশে আমরা লিখে রাখলাম যে ২০১৯ বা ২০১৭ তেও হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে এটা আসছে। তো এরকম যখন আসবে তো এইভাবে পুরো সেটটা, এখানে সাধারণত ৮টা প্রশ্ন থাকে, তার থেকে ৫টা প্রশ্নের উত্তর দিতে হয়। আ এই ৫টা প্রশ্নের উত্তরে মধ্যে একটা কাজ করতে হয় যে প্রত্যেকটা প্রশ্নে আবার মানে খণ্ডাংশ থাকে। হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রশ্ন না। এর পাশাপাশি হতে পারে যে ফার্মাকোলজি কাকে বলে অথবা ফার্মাকোপিয়া কাকে বলে বা থেরাপিউটিক্স কাকে বলে। যেমন এভাবে ক, খ, গ এভাবে ২ থেকে ৩টা প্রশ্ন একেকটা প্রশ্নের সাথে সংযুক্ত থাকে, জুড়ে দেয়া থাকে। তো আমরা কোন অংশটা আসলে কোন সনে আসছে ওই অংশটুকুর পাশেই আমরা আ এই সনগুলো লিখে রাখবো। এভাবে লিখে ওই ৮টা সনেই আমরা ১ম এ যদি আমরা এভাবে যাচাই বাছাই করি তাহলে দেখা যাবে যে অনেকগুলো সনের প্রশ্নই এই ২০২২ সনের সাথে মিলে গেছে। এরপরে আসা যাক, আর কিছু প্রশ্ন দেখা যাবে যে এর সাথে মিলেনি। এবার আমরা যখন ২০২২ টা দেখলাম, এরপরে আমরা ২০২০ এর প্রশ্ন দেখব যে এই ২০ এর প্রশ্ন এর সাথে ওই যে ২০২২ এর সাথে কোনটা মিলেছে আর কোনটা মিলেনি। যেটা মিলেছে সেটা তো আমরা লিখে ফেলেছি, আর যেটা মিলেনি এটা নিচে বা একটা কাগজের মধ্যে লিখে রাখবো। লিখে ওটার সাথে অন্য কোন সনের প্রশ্নটা মিলেছে সেটা দেখব। সেটা দেখে তার পাশে আমরা মার্ক করে রাখবো বা লিখে রাখবো। এভাবে মানে খণ্ডাংশগুলোও আমরা একটা একটা করে প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা জায়গায় আমরা আ কাজ করব। এটা করতে একটু সময় লাগবে কিন্তু এটার অনেক বড় একটা উপকারিতা আছে। এটা খুঁজতে গিয়ে টোটাল আমাদের কি, কি প্রশ্ন হয়, বোর্ডে কি, কি প্রশ্ন আসে, এই প্রশ্নগুলা কমন আসে সে সম্পর্কে, অর্থাৎ টোটাল প্রশ্ন সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হবে। আর এই ভালো ধারণাটা আপনাকে অনেক বড় উপকার করবে পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে। যখন আপনি দেখবেন যে হ্যাঁ, আপনার এই ১ম প্রশ্ন ৩ টা অংশই আপনি পেয়ে গেছেন, মানে বিভিন্ন সনের। এরপরে ২য় প্রশ্নটা ধরবেন। ২য় প্রশ্নটা ধরে এটা কোন, কোন সনে এসেছে, মানে কোন খণ্ডাংশটা কোন, কোন সনে এসেছে সেটা দেখলেন। তারপরে
আপনারা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে ৮টা প্রশ্নই দেখে নিলেন ২০২২ সনের এবং তার সাথে কোন, কোন সনের কোন প্রশ্ন বা কোন প্রশ্নের কোন অংশ। পূর্ণাঙ্গ প্রশ্ন আসতে পারে ২-১ টা ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে হয়তো একটা অংশ মিলেছে, অন্য অংশটা মিলেনি। এরকম হয়ে থাকে। অনেক সময়ই এই প্রশ্নগুলার মাঝে এমন দেখা যায় যে টোটাল প্রশ্নের একটা অংশ পাওয়া যায়, অন্য অংশগুলা পাওয়া যায় না। তো তারপরেও আমরা পুরো ৮ টা প্রশ্নই পুরোপুরি দেখব এবং লিখে নিব। এরপরে আমরা ২০২২ সনে তো দেখলাম। ২০২০ সনের যে প্রশ্ন আছে, এই প্রশ্ন থেকে দেখব যে ২০২২ থেকে কোন অংশগুলি, কোন প্রশ্নের কোন অংশগুলি আসেনি। সেই প্রশ্নগুলোর সাথে অন্য কোন সনের প্রশ্ন মিল আছে। সেটা আমরা ওর পাশে সনগুলো লিখে রাখবো কোন অংশ। এভাবে লিখতে যদি আমরা লিখে যাই, তো একটা পর্যায়ে গিয়ে আমরা দেখা যাবে যে হ্যাঁ, ৮ টার ক্ষেত্রে আমরা মোটামুটি ৩০, ৩৫ টা বা ৪০ টার মতো টোটালি প্রশ্ন পেয়ে গেছি। যে প্রশ্নগুলো মোটামুটি সব সনেই ঘুরে ফিরে আসছে। কোনোটার খণ্ডাংশ, কোনোটার অংশ। এভাবে যদি আমরা নিজেরা একটা সাজেশন তৈরি করতে পারি, ওই সাজেশন দেখে মানে কারো হেল্প ছাড়াই আপনারা অনেক সময় টিচারদেরকে বলেন যে আমরা এই কোন প্রশ্নটা করব, একটু দাগিয়ে দেন বা আমরা মানে একটু সাজেশন দেন। কোনো প্রয়োজন হবে না। আমি যেভাবে বললাম এভাবে যদি মানে একটা সাজেশন, প্রশ্নপত্র সাজেশন তৈরি করে ফেলতে পারেন, তাহলে দেখা যাবে যে এটা দেখলে, এটা পড়লে বা এটা তৈরি করতে গিয়েই আপনার প্রশ্নগুলি সম্পর্কে অনেক ভালো ধারণা এসে যাবে এবং এই ধারণাটাই আপনার পড়ার এবং আপনার এই সাবজেক্টের প্রতি একটা ভালো জ্ঞান অর্জন হবে। এর পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে যে আপনারা যখন মানে ধরেন যে একটা কালার দিয়ে এই সনগুলো লিখে রাখলেন যে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে। মোটামুটি ৪-৫ টা সনে এই সংজ্ঞাটা পেলাম। তো এবার আমরা কি করব, আপনার কাছে যে বইগুলো আছে, কারো কাছে একটা বই থাকে, কারো কাছে ২-৩ টা। অবশ্যই আমি সাজেস্ট করব যে শুধুমাত্র একটা বই বা একটা নোট গাইড দিয়ে আপনারা পরীক্ষা দিলে কখনোই ভালো মার্ক আশা করতে পারেন না এবং কখনোই আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন না। ভালো রেজাল্ট করার জন্য পূর্ব কিছু শর্ত থাকে। ভালো রেজাল্ট করার জন্য ১ম শর্ত হচ্ছে যে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই। আর সেই পড়াটা হতে হবে গোছানো বা সাজানো গোছানো। যদি এলোপাথারি আপনি পড়ে যাচ্ছেন, একেবারে বই দেখে ১ম থেকে শেষ পর্যন্ত পড়ে যাচ্ছেন, এভাবে পড়লে আসলে পরীক্ষার ক্ষেত্রে আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি, পরীক্ষার ভালো মার্ক ক্যারি করা এটা আসলে অনেক সময় হয় না। সারা বছর যখন পড়বেন, তখন আপনার পুরো বইটা পড়বেন। আর পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা যখন পড়বেন, আমি যেভাবে বললাম যে প্রশ্নপত্র সাজেশন তৈরি করতে হবে। ৫ বছরের প্রশ্ন নিলেন। প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন যেমন হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে, এই প্রশ্নের সাথে আপনারা যেমন ২০২২ বা ২০২১ বা ২০২০ সনের যে, যে প্রশ্নগুলা মিলেছে, ওর পাশাপাশি যে আপনারা লিখে রাখলেন যে এই প্রশ্নটা অমুক, অমুক সনে এসেছে। পুরো ১ম এই আপনারা যে সামনে ধরবেন, যে বললাম যে ১ম এ ২০২২ সনের প্রশ্নটাকে আপনার সামনে নিয়ে ওর সাথে মিল আছে কোন, কোন সনের কোন অংশের, প্রশ্নের কোন অংশে। কারণ প্রত্যেকটা প্রশ্নে ৩ থেকে ৪ টা খণ্ড বা খণ্ডাংশ থাকে। সম্পূর্ণটা মিলে না। যে অংশটুকু মিলবে সেই অংশটুকুর যে আপনারা একটা সাজেশন তৈরি করলেন। এবার করবেন কি, আপনার কাছে যে বই আছে, একটা বই থাকলে একাধিক বই সংগ্রহ করে এই বইয়ের এই প্রশ্নটা কোন পৃষ্ঠায় আছে, সেই পৃষ্ঠাটা আপনারা ওইখানে ভিন্ন একটা কালি দিয়ে লিখে রাখবেন। যে যেমন কি বলবো যে জুবাইদা ম্যাডামের ফার্মাসি বইয়ের ৩০ পৃষ্ঠায় আছে। কথার কথা। তো তখন মানে শুধু অন্তস্থ জয়কার মানে আপনি বুঝে নিলেই হবে যে দিয়ে এত পৃষ্ঠা। তারপরে হাসান স্যারের ফার্মাসি বই, এটা ওই যে ৪১ পৃষ্ঠা।
বা একটা পৃষ্ঠা হলো হা, হা দিয়ে মানে হাসান স্যার আপনি করে ওটা ওই বইয়ের এত পৃষ্ঠায় এই প্রশ্নটা আছে। এভাবে খুঁজে, 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 খুঁজে বের করলে আপনারা মোটামুটি সবগুলোই পেয়ে যাবেন। এরপরেও যদি কোনো প্রশ্নর উত্তর না পান, তখন আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলে দেব, বা আপনাদের যারা টিচার আছে বা প্রত্যেকটা কলেজের যারা টিচার আছে, যে বিভাগের টিচার আছে, যখন প্রশ্ন খুঁজে না পাবেন, তখন যদি তার শরণাপন্ন হন, অবশ্যই সেই টিচার হেল্প করবে। কিন্তু ১ম এ কষ্ট করতে হবে। ১ম এই যে কষ্টটা করতে হবে সেটা হচ্ছে যে একটা আপনার নিজেকেই একটা সাজেশন তৈরি করতে হবে। আমি ১ম এ যে কথাটা বলেছি, কিভাবে সাজেশন তৈরি করতে হবে। অর্থাৎ ৫ বা ১০ বছরের প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। সেই প্রশ্নগুলো ১ম এ একটাকে মডেল হিসেবে ধরে, যেমন আপনারা ২০২৪ সনে পরীক্ষা দিবেন। আপনারা ২০২২ সনের প্রশ্নটাকে মডেল হিসেবে ধরে ওই প্রশ্নে মানে পুরো প্রশ্নটায় কোন, কোন সনে আসছে এটা করলেন। এরপরে ২০২০ সনে কোন অংশটুকু বাকি আছে, সেই অংশটুকু আবার কোন, কোন সনের সাথে আছে, এই প্রশ্নগুলা এভাবে লিখে, লিখে আপনারা টোটাল একটা সাজেশন তৈরি করে ফেলতে পারেন। এরকমই আপনার টোটাল মিলে দেখা যাবে একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। সব মিলিয়ে দেখা যায় ৩০-৪০ টা বা ৫০ টা ওই খণ্ডাংশ, খণ্ডাংশ সহ এরকম প্রশ্ন পাবেন। এই প্রশ্নগুলা যদি সলভ করতে পারেন, দেখা যাবে যে আপনার 100 এ 100 আপনার প্রশ্ন সলভ হবে। এবং এই প্রশ্নপত্র তৈরি করতে গিয়ে কি, কি প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়, সবই আপনারা জানতে এবং বুঝতে পারবেন। এটা হচ্ছে যে হোমিওপ্যাথিক মানে ফার্মাসির ক্ষেত্রে। শুধু ফার্মাসি না, এবং ফার্মাসি হোক, অন্য যেকোনো সাবজেক্টের জন্য বিষয়গুলা প্রায় একই রকম। এবার আসা যাক, যদি আমি বলি যে আপনি প্রশ্ন লিখবেন। আচ্ছা। তো হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে? এই প্রশ্নটার উত্তরই আপনি লিখবেন। তো এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে অনেকেই একটা কাজ করে যে এই প্রশ্নটার উত্তর একদম গদ-বাঁধা লেখে, অথবা আরেকটা কাজ করে যারা বিশেষ করে, এটা আমি বলব যে এটা মোটেও কাম্য নয়, যে অনেকে গাইড দেখে, গাইড বই থেকে লিখে। আপনারা যদি গাইড বই থেকে লেখেন বা দেখে লেখেন, এটা একটা জন্য ভালো না। আর কখনোই এভাবে লিখে আপনারা ভালো মার্ক ক্যারি করতে পারবেন না। পাস করে যাবেন। মোটামুটি ভালো মানে হবে, নাম্বার হবে। কিন্তু আপনার বোর্ড স্ট্যান্ড করার কথা বলেন বা খুব ভালো কিছু করার কথা বলেন, সেটা কখনোই একটা গাইড বই দিয়ে সম্ভব না। আপনাদের নিজেদের একটা সাজেশন তৈরি করে সেই সাজেশন অনুসারে একটা নিজেদের নোট তৈরি করা দরকার। এটা হচ্ছে যদি সময় থাকে এর উপর সময় দিতে হবে। সময় দিয়ে এই নোটটা তৈরি করতে হবে। অনেকের এত সময় পাওয়া যায় না, ব্যস্ত থাকে, কর্মব্যস্ত। যদি তাও হয়, তবে আমি ১ম এই যে বললাম যে প্রশ্নপত্র সাজেশন তৈরি করবেন। সেই প্রশ্নপত্র সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন কোন বইয়ের কত পৃষ্ঠায় আছে এটা লিখে রাখলেন। ১ম এ লিখলেন এক কালিতে যে এটা কোন, কোন সনে এসেছে। এরপরে আপনি লিখলেন খুঁজে, খুঁজে বের করে। তাহলে পরীক্ষার সময় বারবার আপনাকে খুঁজতে হবে না। ওই প্রশ্নের সাথেই যে হাসান স্যারের বইয়ে এত পৃষ্ঠায়, জুবাইদা ম্যাডামের বইয়ে এত পৃষ্ঠায়, তারপর অন্য আরেকটা বইয়ে এত পৃষ্ঠায়, এই পৃষ্ঠাগুলো লিখে এরপর আপনি পড়া শুরু করে দেন একটা, একটা করে। যদি এরকম হয় তাহলে খুব ভালো। তবে আমি মানে ১ম এই আপনাকে সলভ করতে বলব, বা ১ম এই যে কাজটা করবেন সেটা হচ্ছে ২০২২ সনের প্রশ্নগুলা আগে পড়ে নিবেন। প্রশ্ন হয়ে গেল অনেকগুলা। আমি যে বললাম যে হ্যাঁ ৪০ টা বা ৫০ টার মতো প্রশ্ন হলো। এতগুলো প্রশ্ন কি একসাথে করা সম্ভব? আদৌ সম্ভব? বা একসাথে কি আয়ত্ত করা সম্ভব? মোটেই না। তাহলে কি করবেন? ১ম এ আপনার যে কাজটা করতে হবে, যেহেতু জোড়া সনের প্রশ্নের মানে প্রশ্নটা জোড়া সনের সাথে মিল থাকে বেশি। আর প্রায় ৩০% বা মানে একটু কম বেশি প্রশ্ন রিপিট হয়। রিপিট হলে সেটা হবে বেজোড় সনের প্রশ্ন। আর জোড়া সনের প্রশ্নগুলা অনেক মানে মিল থাকে, মিলের সংখ্যাটাই বেশি। তো যার কারণে আপনার ১ম এই যে কাজটা করা উচিত,
সেটা হচ্ছে যে আপনার 2022 সনের প্রশ্নটা প্রথমে আপনি একটা একটা করে প্রশ্ন পড়বেন এবং আয়ত্ত করবেন। এরপরে যখন 2022 আপনার কমপ্লিট হয়ে যাবে, এখানে 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্নের মধ্যে আবার খণ্ডাংশ আছে, এই সব কিছু মিলেই ধরেন যে 8টা প্রশ্ন আপনার কমপ্লিট হয়ে গেল। এবার আপনি ধরবেন যে এই 2022-এর থেকে 2020-এ যেগুলা এসেছিল ওর সাথে মিল আছে, সেটা তো আপনার পড়া হয়ে গেল। আর 2020-এ যেটা আপনার মিল নেই, সেই প্রশ্নগুলা, যে খণ্ডাংশ পাবেন বা যে প্রশ্নটা 2022-এ আসে নাই, 20-এ এসেছিল, সেই প্রশ্নটা আপনার আসসালামু পড়া আলাইকুম স্যার। শুরু। ওয়ালাইকুম আসসালাম। স্যার তো আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, জি বলেন। স্যার যদি জোড়া হিসাবে পড়ি, মনে করেন আমি 2022 সালের প্রশ্নগুলো সলভ করলাম, তারপরে কি হ্যাঁ আমি 21 সাল না এক করে মানে মনে করেন যে 20 সাল বা 24 সাল এরকম ভাবে সিস্টেমে করব? হ্যাঁ, আপনার এইখানে একটা ভালো কথা বলেছেন, আমি বলি। প্রথমে দুই মানে জোড়া সনের সাথে জোড়া সনের প্রশ্ন মিল থাকে বেশি। আপনারা পরীক্ষা দিবেন 24-এ, আপনারা 2022 2020-কে প্রাধান্য দিবেন। 2022টা প্রথমে আপনার পুরো প্রশ্নটা সলভ করবেন। ওই মানে বোর্ড 2022। পরীক্ষা, হ্যাঁ, ওই স্যার বোর্ড আমাদের তো পরীক্ষায়, বোর্ড সাজেশন দেওয়া আছে, যেরকম আমি সাভারে সিরিজের নোট কিনছিলাম, তো এর মধ্যে দেখলাম যে 2010 সাল থেকে নিয়ে স্যার জি 2022 সাল পর্যন্ত আছে, বুঝছেন? আচ্ছা, না আমি সেই কথাটাই বললাম, অন্তত 10 বছরে, না হলে একেবারে না পারলে 5 বছর, অন্তত 10 বছরের প্রশ্ন যদি কালেকশন করতে পারেন। এবং আমি প্রথম থেকে বলেছি, আপনি প্রথম থেকে শুনেছেন কিনা জানি না, শুনে না থাকলে স্যার আমার প্রথমে আমি রেকর্ডে। নেট পাই নাই, নেটে আমি ঢুকতে পারি নাই, নেট ছিল না। আচ্ছা, আমি চেষ্টা আমি করছি। তারপর, ঠিক আছে, আমি তাহলে বলি, তারপরে আবার রিপিট করি বোঝার সুবিধার্থে, আপনি যেহেতু কথা বলতেছেন। প্রথমে ধরেন যে প্রশ্ন কালেকশন করলেন, করার পর মনে করেন 2022-এর 8টা প্রশ্ন আছে, 5টার উত্তর জি দিতে হবে, তাই না? আচ্ছা, জি আপনি স্যার। ওই 8টা প্রশ্নই একটা খাতায় বা একটা ইসে লিখলেন, লিখে ফেললেন। জি 8টা জি প্রশ্ন লেখা হয়ে গেল। এবার আপনার মনে করেন যে প্রথম প্রশ্নটা 2020, 2018, 2016, আপনি প্রথমে জোড়া সনগুলায় দেখেন যে কোন কোন সনে আসছে। ওই জি প্রশ্নটা, প্রথম প্রশ্নটা যেই জি সনে স্যার। আসবে, মনে করেন যে আপনার কাছে 3টা 4টা কলম রাখবেন, ভিন্ন ভিন্ন জি কালার, প্রশ্ন জি লিখলেন কালো কালারে, আর সনগুলা লিখবেন ধরেন যে নীল কালার দিয়ে বা সবুজ জি কালার দিয়ে। ঠিক জি আছে? যে এটা 2020-এ আসছে, 2018-তে আসে নাই, কিন্তু 17-তে আসছে। প্রথমে জোড়া সনগুলা দেখলেন, তারপরে বেজোড় সংখ্যা, মানে বেজোড় সন থেকেও এই প্রশ্নটা কোন সনে আসছে কিনা সেটা দেখে নিলেন। যদি আসে, পাশাপাশি পাশাপাশি আপনি লিখে ওই সনগুলা লিখে দিলেন। হয়ে গেল? এবার জি। মনে করেন তার যে, মানে স্যার জোড়া প্রশ্নের সাথে, মানে জোড়া সালের সাথে জোড়া সালের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সম্পর্কটা বেশি, অনেক বেশি। ও আচ্ছা আচ্ছা স্যার, এটাই বুঝলাম আর কি। আচ্ছা, ওকে জোড়া স্যার, হ্যাঁ। সনের প্রশ্নগুলা, জোড়া সনের থেকে মনে করেন যে 60 70, অনেক সময় 80% এর কাছাকাছি দেখা যায় মিল থাকে। 100% মিল হবে না, কারণ হচ্ছে যে 100 হলে তো ওই প্রশ্নটাই আপনার পরের বছর রিপিট করলো, এরকম জি তো স্যার। হয় না। ঠিক আছে? না মানে আমি তবে যদি 60% তো পাই, যদি আমি 60% পাই তাও তো অনেক। হ্যাঁ, পাওয়া যায়। আপনার জোড়া সনের সাথে সাধারণতই জোড়া সনের প্রশ্ন মিল থাকে। মিল রেখেই, মানে আমি কিভাবে আগে একটা প্রশ্নপত্র সাজেশন তৈরি করবেন, আমি জি টোটাল প্রসেসটাই বলে দিচ্ছি। যে প্রথমে ধরেন যে আপনার কাছে একটা মডেল হিসেবে আপনার 2022 সনের প্রশ্নটা সামনে রেখে, এই প্রশ্নটা কোন কোন সনের মানে আসছে, প্রথমে সেটা লিখে ফেললেন। ঠিক জি আছে? আচ্ছা, জি তাহলে এবার আপনার 2020-এর প্রশ্ন আসেন। 2020-এ এসে দেখা যাবে যে 60% প্রশ্ন ওই 22-এর সাথে মিলছে। তাহলে বাকি রইল জি 40%। এই 40%। 40%, আচ্ছা, এই 40% প্রশ্ন নিচে লিখে আপনি দেখবেন যে এই প্রশ্নগুলো আবার কোন কোন সনের সাথে মানে মিল আছে। জি আচ্ছা, মিল আছে, সেই প্রশ্নগুলা লিখলেন যে এটা এই সনে, এটা এই সনে। তো দুই একটা কোশ্চেন থাকে পিকুলিয়ার, যেটা কোনো সনের সাথে মিশে না, অথবা একটা দুইটা মানে সালের সাথে মিলে যায়, কিন্তু বাকিগুলা মিলে না। এরকম একটা দুইটা প্রশ্ন প্রতি বছরই
মানে এটা মেধা যাচাইয়ের জন্য অনেক সময় টিচাররা করে থাকে, যে কি মানে টোটাল প্রশ্নটাকে ৩টা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে যে কমন যে কেউ সহজে খুঁজে পাবে, একটা হচ্ছে যে জি মোটামুটি যারা পড়ছে তারা খুঁজে পাবে, আর মানে আরেকটা পার্ট আছে যে অল্প পড়ছে বা ভালো পড়েনি এরা খুঁজে পাবে না, কিন্তু যারা ভালো করে প্রকৃতই ভালো করে পড়ছে এরা খুঁজে পাবে। আর দুই একটা প্রশ্ন থাকে একেবারে পিকুলিয়ার, এটা অনেক বেশি যারা না পড়ছে এরা আসলে খুঁজেই পাবে না। জি স্যার। এটা হ্যাঁ, এরকম প্রশ্ন দেওয়ার একটা কারণ হচ্ছে যে দুই একটা অদ্ভুত টাইপের প্রশ্ন দেয়, যে কেউ যদি ওইটা আসলে পড়ে থাকে তাহলে লিখতে পারবে, না হলে টোটাল বইটা না পড়লে না জানলে ওই প্রশ্নের উত্তর সে পাবে না। এরকম দু একটা পিকুলিয়ার প্রশ্ন থাকে। তো পিকুলিয়ার আমি বাদ দিলাম, কমন গুলাতেই আসি। তো কমন গুলা আমি যখন 2022 দেখলাম, 2020 সনের প্রশ্ন দেখলাম, তো তারপরে 2018 এভাবে মিলাতে মিলাতে ধরেন 40টা বা 50টা প্রশ্ন আসলো। মানে টোটাল আমরা যেগুলো মিলছে সেগুলো তো পাশে লিখে দিয়েছি, আর যেটা মিলে নাই সেটা নিচে নিচে লিখলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এই লেখার পর এবার আমি তাহলে পড়বো কিভাবে? আমি তো সাজেশন তৈরি করে ফেললাম, তাহলে জি পড়তে হবে না? আচ্ছা, জি পড়ার স্যার। জন্য কখনোই ওই একটা মনে করেন যে একটা গাইড বই বা একটা বইয়ের উপরে নির্ভর করবেন না। আপনারাও অন্তত এক সাবজেক্টের উপরে ২-৩টা বই বা যদি সম্ভব হয় আরো বেশি বই কিনবেন। ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার ভালো রেজাল্ট করার জন্য, ভালো কিছু করার জন্য। আচ্ছা, এখন মনে করেন যে আপনার কাছে ওই জুবাইদা ম্যাডামের বইটা আছে। স্যার তো আরেকটা কথা, মানে আমাদের যে হ্যাঁ, বোর্ডে যে প্রশ্ন হয়, ফাইনাল যে পরীক্ষাটা হয়, হ্যাঁ, হ্যাঁ, বছর শেষে যে ফাইনাল পরীক্ষা হয়, এক্সামটা হয়, যে হ্যাঁ, ধরুন আমাদের 2024 সালে যে বোর্ডের প্রশ্ন হবে, এই প্রশ্নটা হ্যাঁ, কি সারা মানে সারা যে যে 64টা জেলাতে যে আমাদের হোমিও কলেজ আছে, ডিপ্লোমা কলেজ, এই সমস্ত হুম। কলেজে কি বোর্ডের সাথে প্রশ্ন মিলে না, না আলাদা আলাদা প্রত্যেক কলেজে আলাদা আলাদা প্রশ্ন হয়? মানে না, সেট কি হয়, বোর্ডের গট সেট গট আচ্ছা, আচ্ছা। এরকম? বোর্ডের প্রশ্ন সারা বাংলাদেশে এক। বোর্ড যদি ভিন্ন হতো তাহলে প্রশ্ন ভিন্ন হতো। বোর্ড যেহেতু এক, এই প্রশ্ন আপনার ওই যে রাঙামাটি খাগড়াছড়ি থেকে কেউ যদি পরীক্ষা দেয় সেও, ঢাকা থেকে যদি পরীক্ষা দেয় সেও, রংপুর থেকে পরীক্ষা দিলেও ওই একই অভিন্ন প্রশ্নে আপনার পরীক্ষা হয়। ও, এই এটাই তো প্রশ্ন মানে স্যার, তাহলে তো স্যার যদি আমি আপনি যেভাবে কইতাছেন সেভাবে যদি আমি একটা নোট সিস্টেম করি, মনে করেন আমি দুই হ্যাঁ, হাজার বাইশ সালে একটা আমি আগে সলভ করলাম, 2020 হ্যাঁ, সালে গেলাম, আবার দুই হাজার হ্যাঁ, বিশ সালে 2018 সালে গেলাম, হ্যাঁ, এভাবে যদি হ্যাঁ। আমি দেখি তাহলে তো দেখা যাচ্ছে যে 60% মধ্যে আমার মানে কমন থাকে আর কি, এরকম আমি আপনি দেখছি মিলাই এইভাবে দেখছি। বেশি না ৪-৫টা সন করেন, আপনার প্রায় 100% দেখা যাবে পরীক্ষার হলে না এটা তো পারি, এটা তো পারি। মানে আপনি যদি পড়ে কমপ্লিট করতে পারেন, আমি যে ওয়ে দেখাচ্ছি তাহলে আপনার জি কমপ্লিট হয়ে স্যার যাবে। ক্লাস কি শেষ স্যার? আমি কি রেকর্ডিং অফ করব? না, আমি এটাকে রেকর্ডের মধ্যেই রাখেন। উনার আচ্ছা, প্রশ্নগুলাও রেখে দেন। ঠিক আছে কারণ ঠিক আছে, এইটা ওকে ওকে অন্য ওকে। ছাত্রদেরও প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ। তো তাহলে জি আপনার তো সলভ হয়ে যাবে। জি আপনি যখন এভাবে মনে করেন যে 22 সন, 20 সন, 18 সন, 16 সন, এরপরে আপনি দেখবেন বেজোড় সন। তাহলে কি জি 2023 গত বছর যেটা আসছে, 2021 যেটা 21। ১ম এ কিন্তু আপনার জোড়া সনগুলা দেখবেন। মানে জোড়া আগে প্রথমে আমি সনগুলা জোড়া সন গুলো আগে সলভ করব, মানে জোড়া হ্যাঁ, সন গুলো সলভ করার পরে পরে আমি হ্যাঁ, মেজর যে সন গুলো আছে এগুলোতে আমি হাত দিব, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। এগুলিতে হাত দিবেন পরে। আর আমি তো দেখালাম যে প্রশ্ন কমে আসবে অনেকটা। কারণ একই প্রশ্ন দিচ্ছি, বিভিন্ন সনের মধ্যে আছে। ওগুলি আমি ওই দিচ্ছি স্যার। প্রশ্নটা লিখে ওর পাশে খালি হলো জি সন বসায় দিলেন। জি জি স্যার, দেখা গেছে যে প্রশ্ন 2022 সালে আসছে এই প্রশ্নটা আবার দেখা গেছে 16 সালেও আসছে, বা আপনার এই 18 সালে আসছে, মানে একটা হয়, আবার 21 সালে হয়, মানে এরকম দেখলাম যে মিল আছে, কিছু কিছু প্রশ্ন হ্যাঁ, হ্যাঁ। মিল আছে। অনেক প্রশ্নই মিল আছে। ওই প্রশ্নগুলা একবারে লিখে ওর পাশাপাশি আপনি ওই সনগুলা লিখে রাখবেন। জি স্যার। এটা হলো প্রশ্নপত্র সাজেশন। এবার উত্তর দেখার ক্ষেত্রে বা উত্তর পড়ার ক্ষেত্রে পড়তে গিয়ে বারবার আপনার ঝামেলা পোহানোটা একটা কষ্টকর না? একবারই জি আপনি জি, কষ্ট করবেন, বারবার ওইটার সমাধান পাবেন। সেটা হলো মানে যে হালকা আপনার লিখে সামনে রাখলে
সালটা আমি হ্যাঁ লিখে রাখি, তাহলে আমার একটা নলেজে থাকবো যে এটা তো 22 সালেও আইছে, আবার হ্যাঁ 18 সালেও আসছে, বা জি এটা জি 20 সালেও আসছে, এটা 16 সালেও আসছে, মানে তাহলে আমার একটা এটাও তাহলে কনফিউজার লাগবে না। হ্যাঁ, যে জি, এই প্রশ্নটা তাহলে এই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। মানে সম্ভাবনা যে বেশি। প্রশ্নটা আচ্ছা, আপনি দেখলেন যে একটা প্রশ্ন বারবার আসতেছে। তার মানে কি? জি, আপনি নিজেই বুঝতেছেন যে এই প্রশ্নটা তাহলে আসার সম্ভাবনা বেশি। আর সম্ভাবনা একটু আরেকটা বেশি আছে। হঠাৎ একবার আসছিল। ওটা আসতেও পারে, নাও আসতে পারে। না, আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ, তাহলে এই প্রশ্নগুলা সহজে আসে। আচ্ছা, পড়ার ক্ষেত্রে আপনি ওই যে বললাম যে ২-৩ টা বই একাত্র করবেন। সেইখানে এই বইয়ের এই প্রশ্নটা কোন বইয়ের কত পৃষ্ঠায় আছে, ওই বইয়ের মনে করেন যে হাসান স্যারেরটা হা লিখে এত পৃষ্ঠা, জোবায়দা ম্যাডামের জো লিখে এত পৃষ্ঠা। তাহলে হবে কি আপনার সাজেশন তৈরি হলো, এটা যখনই পড়তে বসবেন বইটার সামনে থাকলে ব্যাস এত পৃষ্ঠা খুলে আপনার একবারই কষ্ট করে আপনি বের করে নিলেন। ওই সন যেভাবে বের করলেন, পাশাপাশি বইয়ের পৃষ্ঠার নাম্বারটাও বের করলেন এটার উত্তরের ক্ষেত্রে। আমার জি কথাটা স্যার, বুঝতে পারতেছেন? জি মানে জি জি স্যার, উত্তরগুলা আপনার সহজ হবে যে আপনি যে বইয়ের যত পৃষ্ঠায় ওই আপনি যে নোটটা করছেন না, যে প্রশ্নপত্র জি সাজেশন তৈরি করছেন না একটা জি পৃষ্ঠার মধ্যে, ওর জি। পাশেই আপনি নাম্বারগুলা লিখে রাখলেন। লিখে রাখলে উত্তরপত্রের যে নাম্বার আছে, এই নাম্বারটা। হ্যাঁ, হ্যাঁ। এটার মনে করেন ৩২ পৃষ্ঠা, এটার ৫২ পৃষ্ঠা, এটার ৩৩ পৃষ্ঠা। মানে কোন বইয়ের কত পৃষ্ঠায় এই প্রশ্নটা আছে। স্যার সেই লেখা ক্ষেত্রে থাক শুধু আমার কাছে একটা গাইড আছে, মনে করেন আমার কাছে একটা নোট আছে, সেই ক্ষেত্রে না। কিভাবে কি করবো? আচ্ছা, এই ক্ষেত্রে আমি আমি যেটা বলব যে আপনাকে অন্তত ২-৩ টা বই সংগ্রহ। আর টেক্সট বুক ভালো। আমি গাইড বই হয়তো পরীক্ষা পাসের জন্য, ভালো নাম্বার ক্যারি করার জন্য না। ভালো নাম্বার ক্যারি করার জন্য অবশ্যই আপনি বাংলা খুঁজলে পাবেন। অন্তত ২-৩ টা বই সংগ্রহ করেন। প্রত্যেকটা সাবজেক্ট ভালো হতে চাইলে, ভালো রেজাল্ট করতে চাইলে, স্যার ভালো তাহলে কি ডাক্তার হতে প্রত্যেকটা সাবজেক্টই আমি ২-৩টা বই করে সংগ্রহ করব প্রত্যেকটা সাবজেক্টের? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ভালো হয়। এমনকি আরেকটা জিনিস বলি, যদি আপনি ২-৩ টা মানে না সংগ্রহ করেন, একটা বই জি দেখলেন ওই বইয়ে ওই প্রশ্নের উত্তর নাই, তখন কি করবেন? কিন্তু ২-৩ টা বই হলে ওই প্রশ্নের উত্তরটা পাবেন। জি আর স্যার, এটা একটা কখনো, সুন্দর কখনো কথা। কারণ অনেক প্রশ্ন স্যার, এই যে একটা সমস্যা, মানে আমার এখানে দেখলাম যে আমার ২০ সালে আসছে, কিন্তু আমি এই প্রশ্নের উত্তরটা আমি পাইতেছি না। হ্যাঁ, এরকম হ্যাঁ, হয় যে এই প্রশ্নটা মিলে না। এটা মানে মিলেন হ্যাঁ, এভয়েড করে দিতে হয়। কিছু কিছু তো প্রশ্ন আছে তখন মিলে না আবার। হ্যাঁ, ওই পর্যায়গুলোতে আপনার ২-৩ টা বই থাকলে আপনার কোনো না কোনো বইয়ে আপনার উত্তরটা পেয়ে যাবেন। ও, বুঝতে পারছেন? এটা জি একটা স্যার। ভালো দিক। আবার কোন বইয়ে ভালো করে লেখে নাই। অন্য বইয়ের সংজ্ঞাটা সুন্দর করে লিখছে। তবে স্যার আপনি আমার কাছে যখন সাভারি সিরিজটা একটু ভালো লাগলো, যে উনার যে বোর্ডে যে প্রশ্নগুলা দেয়, যে আমাদের হ্যাঁ, ২০১০ সাল থেকে ২২ সাল পর্যন্ত যে বোর্ড প্রশ্ন আছে, এই বোর্ড প্রশ্নগুলা আমি দেখলাম যে প্রত্যেকটা বোর্ডের প্রশ্নের মানে নাম্বার দেওয়াতে ওই নাম্বারগুলা অনুসরণ করলে মানে প্রশ্নটা পাওয়া যায়। অনেক প্রশ্নই পাওয়া যায়, আমি দেখলাম যে আচ্ছা, সাভারি এটা সিরিজের মধ্যে। আমি বলি সাভারি, তারপরে আবু হোসেন সরকার, দিলীপ যাই বলেন এগুলো পরীক্ষা পাসের জন্য। তবে এর মধ্যে লেখা বেশি হচ্ছে আবু হোসেন সরকার। ওর মধ্যে সমৃদ্ধ একটু বেশি। সাভারিটা মিডিয়াম মানের। আর ওই যে আরো এখন নতুন কি বের হইছে ওটা একেবারেই মানে খুবই মানে মানের। ওটা পাস নাম্বার দিবে কিনা এরকম সন্দেহ। ওই যে কি যেন নতুন মনে হয়। আচ্ছা, তো এগুলিও আমি আসলে এটা শুধু পাস করার জন্য আপনারা এইটা করতেছেন, ওই গাইড বইগুলা। কিন্তু আসলেই জানা দরকার যে মূল বই থাকলে ভালো হয়। মূল বই থেকে আপনার পুরো পড়াটা ভালো। ওইভাবে পৃষ্ঠা নাম্বার লিখে নেবেন। আরেকটা জিনিস মূল নাম্বার বই আসলে, মূল বই যেভাবে প্রশ্ন আপনার যে পরীক্ষাতে যে সাজেশনে প্রশ্ন হয়, যে মূল বইতে এইভাবে আমি প্রশ্ন পাই না খুঁজে। যেমন এটা আমি একটা করতে হবে। আপনার মূল বই তো আর আপনার প্রশ্নের উত্তর লেখা থাকবে না। মূল না বই না হচ্ছে এটা প্রশ্ন, মানে একটা বলেন আমি ধারাবাহিক বিষয়ের উপরে লেখা থাকবে, সেখান থেকে আপনার প্রশ্ন জি, তৈরি করতে হবে। আপনি না পড়লে তো মানে গুলায় খাওয়ায়া দেয় তো এই গাইড বই। মানে জি জি গুলে জি খাওয়ায়া দিচ্ছে গাইড বই। কিন্তু গাইড বই। আপনি নলেজ যদি না করেন, চর্চা না করেন, আপনি যদি না পড়েন, তাহলে ওই মূল বই তো আপনাকে ওইভাবে প্রশ্নোত্তর হলে তো আর সেটা মূল বই থাকলো না। সে একটা টপিকস এর উপরে আলোচনা করবে।
ওই আলোচনার মধ্যে আপনার এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে, সেটা আপনাকে মানে গুছিয়ে নিতে পাস হবে। করার জন্য তার মানে নোট গাইড যথেষ্ট, কিন্তু যদি ভালো কিছু করতে চাই তাহলে আমাকে বই, টেক্সট বই অনুসরণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই টেক্সট বুক পড়া উচিত। টেক্সট বুক না পড়লে আপনার ভালো ডাক্তার হতে পারবেন না। আর এইভাবে ভালো জানার জন্য, ভালো প্রশ্ন শেখার জন্য অবশ্যই টেক্সট বুক পড়া দরকার। আমি ১ম থেকেই বলে আসছি। তো জি আপনারা স্যার। ওই টেক্সট বুকগুলা তখন পড়ে নিবেন। তো ওইখানে ওই নাম্বারগুলা লিখে আর আরেকটা জিনিস, কখনোই গদ বাঁধা লিখবেন না। একটা চ্যাপ্টার একভাবে দেওয়া আছে, আপনারা কখনোই মানে পুরা লাইন টু লাইন না লিখে আপনার পয়েন্ট করে লিখবেন। মনে করেন যে একটা প্যারা শেষ করে আরেকটা প্যারা শেষ করে, অথবা মানে ১০টা পয়েন্ট আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এভাবে যদি লেখেন, একটু পরিচ্ছন্ন লেখেন, নাম্বার ভালো আসে। অনেকে আছে একটার পর একটা মানে সব এক পৃষ্ঠার মধ্যে হযবরল করে লেখে। তখন টিচারদের অনেক স্যার রাগ আরেকটা হয়। প্রশ্ন, স্যার হুম, আরেকটা প্রশ্ন, যেমন আমি একটা মেডিসিন পড়লাম, এটার মনে হয় চরিত্রগত লক্ষণ আছে, মনে করেন যে 16টা বা হ্যাঁ, 20টা লক্ষণ আছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ। আমি যদি মনে করেন যে 5টা বা 7টা দিই, এতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, নাম্বার শুধু কম পাবেন, আর কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা এত কি তো আছে? মানে, মানে দেখা গেছে আপনার মনে করেন যে একটা একটা মেডিসিন পড়লাম, যেমন একটা হুম, হুম, ব্যাটিসিডিয়া পড়লাম বা অন্য একটা মেডিসিন পড়লাম, দেখা গেছে ক্যান্টারিক্স পড়লাম, এটার মানসিক লক্ষণ দেখতেছি আমি মনে করেন যে প্রায় 15টা। আবার তো হুম, আবার চরিত্রগত লক্ষণ আছে হ্যাঁ, 20টা। মানে হ্যাঁ। এত তো আমি বলতে চাইলে, আমি যদি এখান থেকে মানসিক লক্ষণ যেহেতু আছে 10টা, এর মধ্যে যদি আমি 5টা দিই, বা চরিত্রগত লক্ষণ আছে 10টা, এর ভিত্তিতে আমি যদি মানে 2-3টা কম দিই, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? ২-৩ টা কম দিলে সমস্যা নাই। কিন্তু আপনার মনে করেন যে ২ টার দিকে খেয়াল রাখতে হবে। একটা, আপনার লেখাটা খুব দ্রুত এবং শুদ্ধ হতে হবে। সুন্দর, জি, দ্রুত, নির্ভুল। ৩ টা গুণ জি, থাকতে হবে। কি, কি? একটা হচ্ছে সুন্দর, আরেকটা দ্রুত, জি। আরেকটা নির্ভুল। ভুল থাকা যাবে না। মাত্র এই ৩ টা গুণ যদি থাকে তাহলে, আর পরিচ্ছন্ন লেখা থাকলে টিচাররা নাম্বার বেশি দেয়। আপনার গদ-বাঁধা মানে থাকলে নাম্বার কম দেয়। ১, দ্বিতীয়ত আপনি সাভারি, দিলীপ যা খুশি তাই লিখে দিলে কখনোই টিচাররা নাম্বার বেশি দিবে না। কারণ আপনার প্রশ্ন যা, ওই আপনার পাশের জনের তাই, ওই অমুক মানে ওই যে নিচে লেখা থাকে না যে এটা লিখে অমুক জি, ভাবিকে দিয়ে দে, ওই সহই লিখে দিছে যে এটা লেখার পর অমুক ভাবিকে দিয়ে দে। ওইভাবে যদি লেখেন জি স্যার, ঠিক এটা তো আছে? একটু পুরাই বাদ, পুরাই বাদ। হ্যাঁ, এটা করা যাবে না। আপনারা জি অবশ্যই স্যার। নিজে থেকে লিখতে চেষ্টা করবেন। পড়ে যাবেন। পড়েন। পড়াটা কাজে লাগবে। আ মানে শুধু পাস করার জন্য প্রস্তুতি নেয়া না। আ আমরা অবশ্যই পড়বো, পড়ে পাস করবো। কিন্তু আপনি একটু কষ্ট করেন। কয়টা দিন সামনে পরীক্ষার জন্য আমি যেভাবে দেখালাম যে সাজেশন কিভাবে তৈরি করতে হবে, বইগুলা থেকে কিভাবে আপনার ওই প্রশ্ন সংগ্রহ করতে, এটা যদি আপনি এক জায়গায় করেন এটাই একটা বই হয়ে যাবে। এটাই একটা হ্যান্ড নোট হয়ে যাবে। আমি যেভাবে বললাম, যে ওয়ে দেখালাম, এই ওয়েতে কেউ জি স্যার। যদি শুধু মনে করেন যে এই লেখাগুলো একাত্র করতে পারে, তাহলে একটা তার জন্য একটা বই হবে, তার জন্য একটা সাজেশন হবে, তার জন্য একটা হ্যান্ড নোট হবে। ওটা দিয়ে লেখেন। আপনি নাম্বার অবশ্যই বেশি পাবেন। আমি ১০০ বার বলতে পারি। কেন জানেন? তাহলে অন্যের লেখার সাথে কপি করা হবে না, মিলবে না। আপনারটা একটু জি, স্বতন্ত্র, ডিফারেন্স থাকবে। টিচার পড়লেই বুঝবে যে না, এ নিজে থেকে লেখছে বা এ একটু পড়ালেখা করছে। একে নাম্বার বেশি দেওয়া যায়। কথাটা বুঝতে পারছেন? ওই জি স্যার। সব মানে বইগুলা কমন থাকে তো। আপনার দিলীপ সাভারির লেখা দেখলেই টিচাররা বুঝে এটা দিলীপ থেকে লেখছে, এটা সাভারি থেকে লেখছে, এটা অমুক থেকে। টিচাররা যেহেতু মনে করেন যে পড়েই আসছে, ওনারা বুঝে। যার কারণেই ওইজন্য নাম্বার কম দেয়। পাস করিয়ে দিবে। কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে পারবেন না। ভালো জি নাম্বার স্যার। ক্যারির জন্য অবশ্যই ভালো পড়তে হবে, ভালো জানতে হবে, ভালো শিখতে হবে, চেষ্টা করতে হবে। এর কোনো বিকল্প নেই। জি আমরা স্যার। তো এই যে মনে করেন যে যেটা বুঝবেন না ক্লাসে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু ওই বুঝে যদি আপনি বাসায় না পড়েন, পরবর্তীতে না পড়েন, এগুলো মনে থাকবে না। হয়তো কিছু, কিছু মনে থাকবে, কিন্তু সব মনে থাকবে না। সব হারিয়ে যাবে। মানে তাহলে এই চেষ্টাটাই বৃথা যাবে যদি আপনারা চেষ্টা না করেন। শুধু আমি চেষ্টা করে গেলাম, আমি আপনাকে পড়িয়ে গেলাম, আমি আপনাকে ওয়ে দেখালাম। কিন্তু আপনি কোনো চেষ্টা না করলে আমার সমস্ত শ্রম তখন বৃথা যাবে। আপনার কোনো কাজেই আসবে না। আপনারও বদনাম হবে, সাথে, সাথে আমারও বদনাম হবে যে আমি কি পড়িয়েছি।
জি কথাটা বুঝতে পারছেন? তো যার জি স্যার। কারণে আমি অনুরোধ করব অবশ্যই মানে একটু মন প্রাণ দিয়ে একটু চেষ্টা করেন। একটু এইভাবে চেষ্টা করেন যে না আমি ভালো করবই। আমি যেকোনোভাবেই হোক ভালো করব, ভালো রেজাল্ট করব, ভালো ডাক্তার হব। মানুষের জন্য কল্যাণের জন্য ভালো কাজ করব। আর ভালো কাজ করতে আপনাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার হয়তো ব্যস্ত আছেন, আপনি কর্মজীবী অন্যই। এর পাশাপাশি আপনাকে সময় বের করতে হবে ২, ৪, ৫ ঘন্টা, ৭ ঘন্টা সময় যেকোনোভাবে বের করতে হবে। ভোরে উঠে পড়েন। আপনি ফজরের পর থেকে পড়তে থাকেন। সকাল ৯টা ৮টা ৯টা পর্যন্ত। তারপরে আপনি কর্মস্থলে যান। আপনি এর মাঝে ফাঁক পেলেই বইটা কাছে রাখেন। আপনার একটা ব্যাগের মধ্যে রাখেন। আপনি বসে আছেন, বইটা পড়েন। আপনার জি কাজে দিবে। আপনি একটা সাবজেক্ট ধরে আমি যেভাবে দেখলাম যে একটা সন, ১ম এ জোড়া সনগুলো সলভ করেন, তারপর বেজোড় সংখ্যা সনগুলো সলভ করেন। ইনশাআল্লাহ আপনি ভালো রেজাল্ট করবেন, ভালো মানে কিছু করতে পারবেন। আর অবশ্যই আপনার মূল বই থেকে পড়ার চেষ্টা করেন। গাইড বই পাসের জন্য। কিন্তু মূল বই থেকে আসলে পড়ে বুঝার চেষ্টা করেন। ঠিক জি আছে? জি আচ্ছা স্যার। আরো কিছু মানে বোঝার বা বলার কোনো কিছু আছে? স্যার আরেকটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। স্যার আপনার ক্লাস হ্যাঁ, কি বলেন। বুধবারে আরেকজনও করে দেখি আমি। বুধবারে ওই যে আপনার যে আরেকজন ক্লাসও মানে হয় যে হাইজিন পাবলিক হেলথ উনার ক্লাসও বুধবারে হয়। মানে মানে আমার কাছে মানে ২ টা এলোমেলো লাগে যায়। কোন দিন আপনার ক্লাস, কোন দিন উনার আচ্ছা, ক্লাস। আচ্ছা। এবার শুনেন, আমরা ১ম এ ৬ দিন ক্লাস নিতাম। পরবর্তীতে জি, আমরা ৫ দিন ক্লাস নিচ্ছি। মানে একটা দিন কমিয়ে দিয়েছি। আমাদেরও কর্মব্যস্ততা থাকে, আমাদেরও কাজ থাকে তো। তো যার কারণে মনে করেন একটা দিন শুক্রবার তো এমনি সাপ্তাহিক ছুটি থাকে। যার কারণে জি। এই প্রশ্ন আমরা সিলেবাস কমপ্লিট করেছি। শুধু ওই সাবজেক্টটা এরকম ২-১ টা সাবজেক্ট আছে যেটা অল্টারনেটিভ। এক সপ্তাহে আমি পড়াচ্ছি, আরেক সপ্তাহে অন্য একজন টিচার পড়াচ্ছে। আমি আমার সাবজেক্ট পড়াচ্ছি, উনি উনার সাবজেক্ট পড়াচ্ছে। আপনি রেগুলার ক্লাস করেন, অসুবিধা কি? আপনার ওই মনে করেন যে ২য় বর্ষের সাবজেক্টই হচ্ছে, অসুবিধার কিছু নেই তো। না, এটা অসুবিধা না। মানে আমি মানে এটা কনফিউজ আজকে কি ওই স্যারের ও দেবদাস স্যারের ক্লাস হবে নাকি আপনার না, ক্লাস হবে? মানে এটা আমি মানে আচ্ছা করতে এইটা পারি না। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার দিয়ে দেয়া হয়। যখন আপনার এসএমএস যাবে তখনই আপনি বুঝতে পারবেন। কারণ আপনার ওই যে WhatsApp এ একটা এসএমএস যায়। ওই এসএমএস এই আপনার উল্লেখ করা থাকে অমুক স্যারের এই ক্লাস এতটার সময়। এভাবে উল্লেখ আমার শুধু থাকে। স্যার লিংক আসে। মানে ক্লাসের লিংকটা আসে। মানে কোন ও স্যারে ক্লাস করাবে এটা আসে না। আচ্ছা, ওইভাবে আসে না, না? তাহলে আপনি না। একটু মানে যোগাযোগ করেন যে আপনার ওই লিংক আসলে জয়ন্ত স্যারের সাথে একটু যোগাযোগ করেন। তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন যে আজকে কোন স্যার পড়াবে। ঠিক জি আছে? স্যার। জি। আচ্ছা। আর কোনো প্রশ্ন? স্যার একটা প্রশ্ন ছিল মানে হ্যাঁ, ইদানিং বলেন। তো আমি আমাদের প গাজীপুর হোমিওপ্যাথিক পরীক্ষা মেডিকেল কলেজের সংক্রান্ত প্রশ্ন বা আমার কথাটা শোনেন। আমি এই পরীক্ষা সংক্রান্ত প্রশ্নই করেন। অন্য সময় অন্য স্যার প্রশ্ন। কারণ না, আমাদের না এই পরীক্ষা রেকর্ড সংক্রান্ত হ্যাঁ, বলেন। প্রশ্ন নেই স্যার। তো মানে জি, বলেন। মানে গাজীপুর আমি গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমি আছি, অধ্যয়নরত আছি। তো স্যার ওই আচ্ছা, জায়গার মধ্যে আমি গত কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট হই আরকি। তো আমি আমার হ্যাঁ, আমাদের টেস্ট পরীক্ষা হইছে ১৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। আমি ওই জায়গায় হ্যাঁ। অংশগ্রহণ করতে পারি নাই। এতে কি আমার স্যাররা বলল যে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু মানে এটা নিয়ে আমি একটু আতঙ্কের ভিতরে আছি যে আমার টেস্ট পরীক্ষাটা নিতে পারলাম না। আমি অ্যাক্সিডেন্ট অবস্থায় ওইখানে আছি আরকি শাহীন স্যার। স্যার আছে না? সায়েন্সের আছে শাহীন মনে স্যার হয় আছে। সম্ভবত। আচ্ছা, আপনি একটা কাজ করবেন। ওই জি। স্যারের বা প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করবেন। আপনার সমস্যা হলে তো সেইটার একটা সুন্দর সমাধান দিয়ে দিবে। আমি ঠিক প্রিন্সিপাল স্যারের আছে? সাথে কথা বলছি। উনি আমায় বলছে যে তুমি বেতন দাও, পরীক্ষা ফি দাও। আর বাদবাকি হ্যাঁ। তুমি পরে দেখা কইরা আইসা। দেখাতে কি স্যার আমার কোনো সমস্যা হবে কিনা? না কোনো পরবর্তীতে কি সমস্যা আমি বলি প্রিন্সিপাল স্যার যদি আপনাকে আশ্বাস দিয়ে থাকে তাহলে কোনো কিছুরই অসুবিধা হবে না। উনি এটা ম্যানেজ করে নিবে। উনার সাথে আপনি যোগাযোগ রাখবেন। স্যার যদি টেস্ট কারো এই পরীক্ষা না ধরনের দিলে কি সমস্যা বা হয়, এরকম? জি। আপনার একা না, টে আরো কারো সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই অফিসে এবং প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করবেন। আপনাদের মানে পরীক্ষা সংক্রান্ত কোনো জটিলতা যদি দেখা দেয়, জি, সাথে আপনার প্রিন্সিপাল স্যারের সাথে আপনাদের ওই কলেজের প্রিন্সিপাল স্যারদের সাথে যোগাযোগ করবেন।
জি স্যার। উনি বলতে কোনো আশা করি কোনো এমনি হবে না। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য বলছিল। কিন্তু স্যার আমি তো আমার পা না, ভাঙা দিতে মানে থাকেন। ক্লাসটা আপনি প্রস্তুতি নিতে থাকেন এবং জি, দিতে থাকেন। স্যাররা যেভাবে বলে সেভাবে আপনি অগ্রসর হন। জি স্যার। জয়ন্ত স্যার, রেকর্ড বন্ধ করে দিন। জি। আর কারো কোনো প্রশ্ন আপনার আর কোনো প্রশ্ন আছে? না স্যার, না স্যার আমার আর কোনো প্রশ্ন নেই আলহামদুলিল্লাহ। তো আজকে যে একটা সুন্দর একটা সাজেশন দিলেন এটা খুব না, খুশি হলাম। এখন এই অনুসারে যদি একটু কষ্ট করেন, আপনার জি, কষ্ট করেন। আমার বাড়ি টাঙ্গাইলে। জি ওই স্যার। টাঙ্গাইল হোমিওপ্যাথি কলেজ, তারপরে কলেজ আমি চিনি এবং আমি পড়ালেখা স্যার আপনি করেছি কোন ঢাকা। কলেজে আপনি এখন বর্তমানে কোন কলেজে আছেন? আমি আশুলিয়া কলেজে ক্লাস নেই। এটা একদম রেগুলার না, ইরেগুলার। ও, আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজে। হ্যাঁ, হ্যাঁ। আমি পড়ালেখা করেছি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। আর বিএইচএমএস করেছি। ও, আচ্ছা স্যার জয়ন্ত বিএসএমএস স্যার, করে আমি হ্যালো হ্যাঁ স্যার একটা বলেন। কথা বলতে চাচ্ছিলাম। ডিএসএমএস করে যে স্যার বিএসএমএস এবার করে অফ এটা করবো কি? রেকর্ডিং স্যার? হ্যাঁ, হ্যাঁ, অফ করে দেন। আচ্ছা। স্যার এটা যে জি, ডিএসএমএস করার পর বিএসএমএস করে এটা কিভাবে হ্যাঁ, কেমনে কি স্যার এটা যদি একটু বলতেন? আচ্ছা।